আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি আজকে তোমাদের সাথে এসএসসি পদার্থবিজ্ঞানের গতির পরবর্তী অংশটুকু আজকে আলোচনা করব। আমি এর আগে একটি লেকচার তোমাদের আমি দিয়েছি, তোমরা ওইটা হলো গতির প্রথম লেকচার, আর এটা হলো গতির তার পরবর্তী লেকচারটা, অর্থাৎ এটা হলো যে তোমার দ্বিতীয় লেকচারটা, এবং এটা শেষ লেকচার। আমি চেষ্টা করব এই লেকচারে শেষ করে দেওয়ার। তো এই লেকচারে আমি অনেক ডিটেলস অনেক কিছু আলোচনা করব। তো এইগুলোর ভিতরে আসতে হলো তোমার এসি ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ারের প্রমাণটা, তারপরে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as এর প্রমাণটা, তারপরে পরন্ত বস্তুর সূত্রগুলা যেগুলো ছিল এগুলো আমি আলোচনা করব। এরপর লাস্টে আমি তোমাদের গ্রাফটা দেখাই দেবো আর কি, কারণ তোমরা অনেকেই গ্রাফ, যেমন ধরো সমবেগের গ্রাফ, অর্থাৎ এসটি গ্রাফ, ভিটি গ্রাফ যেগুলো আছে, হ্যাঁ, এইগুলো যেগুলো হয় যে তোমরা হলো গ্রাফ দেখে চিনতে পারো না আর কি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে একই রকম, যেমন একটি কার্ভ এসটি গ্রাফে একরকম আসে, আবার ওই কার্ভটাই ভিটি গ্রাফে আরেক রকম আসে, যার ফলে হয় কি তোমরা অনেক কনফিউজড হয়ে যাও। তো এই যে এসটি গ্রাফ এবং ভিটি গ্রাফের যে মূল পার্থক্যটা, এটাও আমি এইখানে আজকে দেখাই দেব। তো এখন তো চলো তাহলে আমরা আমাদের এই লেকচারটা আজকে শুরু করা যাক। আচ্ছা, আরেকটা বিষয়, তোমরা যদি আমার গত লেকচারটা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর আই বাটনে ওই লেকচারটা দেওয়া থাকবে, এবং তোমাদের এই 2021 সালের যারা শিক্ষার্থী এবং 2022 সালে তোমরা যারা পরীক্ষার দিবা, মূলত তাদের কথা মাথায় রেখেই আমার এই লেকচারগুলো তৈরি করা। তো আমি এই 2021 এবং 22 সালের যারা পরীক্ষার্থী আসো ওদের জন্য আমি আমার এই ইউটিউবে একটি ফোল্ডার তৈরি করছি, একটা প্লে লিস্ট তৈরি করছি। ওই প্লে লিস্টটাও আমার এই আই বাটনে দেওয়া থাকবে, তোমরা ওই আই বাটনে ওখানে ক্লিক করলেই তোমাদের ওইখান থেকে যে কোর্সগুলো তোমাদের প্রয়োজন হয়, যে অধ্যায়গুলো প্রয়োজন হয়, যেমন তোমাদের 2022 সালে মনে হয় 8টা অধ্যায় আছে, আর 2021 সালে অর্থাৎ 14 তারিখ থেকে তোমাদের মনে হয় 5টা অধ্যায় আছে আর কি। এইগুলো সবগুলাই হলো ওই আই বাটনে ক্লিক করলে ওই প্লে লিস্টের ভিতরে তোমরা পাবা। তো তোমরা যদি এগুলো সব ভিডিওগুলো খুব ভালো মতো দেখো, তোমাদের একদম সম্পূর্ণ ধারণাগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের বই থেকে তোমাদের জাস্ট একটু বইটা পড়লেই হয়ে যাবে আর কি, হ্যাঁ, একটু জাস্ট বইটা পড়লেই হয়ে যাবে। আর তাছাড়া যে তোমাদের বাইরে যে খুব বেশি গিয়ে পড়া লাগবে এই ধরনের প্রয়োজন আর কি হবে না। তো চলো তাহলে আমরা আমাদের লেকচারটাকে আজকে শুরু করা যাক। এখন দেখো যে আমরা আমি আজকে যেটা বলছি সেটা আমি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই প্রমাণটা এখন আমি তোমাদেরকে একটু দেখাবো। দেখো, আমরা গত লেকচারে আমরা দেখছিলাম, আমরা তোমার সমবেগের যে সূত্রটা দেখছিলাম এস ইকুয়ালস টু ভিটি বা ভি বার টি, তাই না? ভি বার টি, এস ইকুয়ালস টু কী ছিল? ভি বার টি। এখন এই যে এস ইকুয়ালস টু যে ভি বার টি, এই ভি বার মানে কি? আমরা কিন্তু দেখছিলাম যে ভি বার মানে কিন্তু আমাদের যেটা গড় বেগ, তাই না? গড় বেগকে হলো ভি বার দ্বারা লেখা হয়। এখন দেখো, আমরা যদি এই সূত্রটাকে ইউজ করি তাহলে এই গড় বেগের জায়গায় আমরা কি বসাতে পারি বলো তো? ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা আমরা বসাতে পারি। তারপরে দেখো ভির জায়গায় আমরা, আচ্ছা, এখন আমরা কিন্তু গতদিনকে আরও একটা সূত্র প্রমাণ করছিলাম যেটা আমাদের ত্বরণের সংজ্ঞা থেকে পাই, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এইটা আমরা তো হলো এই জায়গায় বসাই দেবো, তাহলে কি আসে? ইউ প্লাস এটি এখানে বসাই দিলাম, নিচে থাকলো 2 ইন্টু কি টি। ইউ আর ইউ যোগ করলে আসে হলো 2u, আর এখানে থাকে আমাদের এটি। তাহলে এইটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আর বাইরে কি আছে? এই টিটা কিন্তু বাইরেই আছে। এখন এটা যদি খেয়াল করো, তাহলে এই দুইটাকে যদি এই দুইটার নিচে ভাগ করে দেওয়া যায়, তাহলে যেটা আসে এস ইকুয়ালস টু 2u বাই 2 প্লাস এটি বাই 2 ইন্টু টি। তাহলে এখানে 2 কাটাকাটি চলে গেল, এটা হাফ নিয়ে এসে সামনে নিয়ে আসলে জিনিসটা এমন আসে এ টি ইন্টু কি টি। এবার এই টি দ্বারা এগুলো গুণ করে দাও, কি আসে? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো দেখো, আমরা কিন্তু এইটার যে প্রমাণটা, এটা কিন্তু আমরা কিন্তু করে ফেলেছি। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ারের প্রমাণটা এইভাবেই আর কি আসে। আমি খুব শর্টে দেখা দিচ্ছি, কারণ আসলে তোমরা সবাই এগুলো জানো আর কি। আমি জাস্ট এটা যে আসে এটা জাস্ট একটু আমি একটু দেখানোর জন্য করলাম।
তো মূলত আমি এটা এখানকার সূত্রগুলো একটু একটু তোমাদের নোট করে দিই, সূত্রগুলো তোমাদের কাজে লাগবে। যেমন আমরা জানি যদি কোনো বস্তু সমবেগে থাকে এবং সময়টি কতটুকু সময়ে সমবেগে ছিল সেই সময়টুকু যদি দেওয়া থাকে, তাহলে তখন আমরা এস ইকুয়ালস টু ভিটি এটা আমরা ইউজ করতে পারি। তারপর আরেকটা সূত্র আছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা তোমরা সবাই পরিচিত। আমি আশা করব যে যদি আমাদের শেষ বেগ দেওয়া থাকে, যদি আমাদের আদিবেগ দেওয়া থাকে, কোনো বস্তুর ত্বরণ যদি তোমাদের জানা থাকে যে কতটুকু ত্বরণে যাচ্ছে এবং ওই ত্বরণে কতটুকু সময় চললো, ওই ত্বরণে চলতে হবে, কিন্তু অর্থাৎ সময়টুকু কি ওই ত্বরণের উপর থাকতে হবে। ওই সময়টুকু যদি জানা থাকে তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা কি করতে পারি, ওই সময় পরে ওটা শেষ বেগ কত হবে এটা কিন্তু আমরা এই জায়গা থেকে কি করতে পারি, আমরা বের করতে পারি। তো এখন আচ্ছা, এটা একটা সূত্র ছিল। তারপরে এই মাত্র আমরা প্রমাণ যেটা করলাম সেটা হলো যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই পর্যন্ত এই তিনটে সূত্র আমি দেখালাম। এখন এইটার সাথে সাথে আমি এখনই আরেকটা সূত্র তোমাদের একটু আমি প্রমাণ দেখাই দেবো, সেটা আমি এখানে পাশে দেওয়া লিখতেছি এখনই। সেই সূত্রটা হলো, এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি সূত্র, তোমাদের কাজে লাগে। সেটা হলো যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমি এই সূত্র কোনটা কখন ব্যবহার করবা আমি একটু প্রমাণটা দেখিয়ে নিই, আমি গ্রাফটা দেখে নিই, লাস্টে এটা আমি একটু বলে দেবো তোমাদের, কখন তোমাদের একটা কনফিউশন হয় এটা ব্যবহার করবো নাকি স্যার এটা ব্যবহার করবো নাকি স্যার এইটা ব্যবহার করবো, এরকম অনেক কনফিউশন হয়। তো ওই বিষয়ে আমি তোমাদের 5 মিনিট মতো আমি আলোচনা করে দেবো। তো তার আগে আমরা এই সূত্রটার প্রমাণটা একটু দেখি চলো। তাহলে এই সূত্রটার প্রমাণটা কী হতে পারে দেখো, আমরা কি জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সূত্রটা তো আমরা গতদিনকে দেখেছি। তো এটাকে যদি আমি স্কোয়ার করে দিই কী হয় বলো তো, উভয় সাইডে আমি স্কোয়ার করে দিলাম, যেটা আসে ভি স্কোয়ার, এখানে আসে ইউ স্কোয়ার প্লাস 2, দেখো এটা এ বি, তাহলে এ বি প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, তাই না, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমরা যেটা পাই তাহলে ইউ স্কোয়ার প্লাস এইখান থেকে যদি আমরা একটা কাজ করি, আমরা যদি এখানে 2aটাকে কমন নিই, তাহলে 2aটাকে ধরো আমরা কমন নিয়ে নিলাম। এখন কমন নিলে কি হচ্ছে, এখানে থাকছে ইউটি, 2a কমন, এখানে ইউটি থাকে প্লাস দেখো এইখানে দেখো এইটাকে স্কোয়ার করলে কি হয়, এই স্কোয়ার টি স্কোয়ার হয়। তার ভিতরে দেখো একটা এ কিন্তু আমরা কমন নিয়ে নিই, তাহলে থাকে কয়টাই একটাই, আর থাকে কি টি স্কোয়ার। এখন দেখো এইখানে তো 2 ছিল না কিন্তু 2কে আমরা কমন নিয়েছি। তোমরা কি জানো কমন নেওয়ার অর্থটা কি? যেই জিনিসটাকে কমন নেওয়া হয় ওইটা দ্বারা যেই দুটো রাশির ভিতর থেকে তুমি কমন নিবা, আসলে ওই দুটো রাশিকে জাস্ট ভাগ করা হয়, অর্থাৎ 2a কমন নেওয়ার অর্থ এটাকেও 2a দ্বারা ভাগ করা, এটাকেও কি 2a দ্বারা ভাগ করা। তো ভাগ করলে দেখো যে এ আর এ তো তোমার ধরো যে এটা কাটাকাটি করে এ আর এ তো কাটাকাটি চলে যাচ্ছে, তো একটা এ থেকে যাচ্ছে, আর এই হাফ কি যাবে, এই হাফটা এই সামনে বসে যাবে, এই হাফটা এইভাবে কি এই সামনে বসে যাবে। তাহলে আমরা কি পাই দেখো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, এই পর্যন্ত ঠিক আছে, 2a এই পর্যন্ত ঠিক আছে। এইটা আমরা এই মাত্রই প্রমাণ করলাম, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমান কি বলো তো এস। এই দেখো আমাদের ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটাও কিন্তু কি আমাদের প্রমাণ হয়ে গিয়েছে। তাহলে এই সূত্রটা কিন্তু আমরা এখানে প্রমাণ করে ফেলেছি। তো এটাও এখানে লেখা থাকলো, প্রমাণ হয়ে গেছে যেহেতু এটা এখানে লেখা থাকলো। এইবার এসো, এইগুলো ছিল এই সূত্রগুলো যেগুলো আমি দেখালাম, এইগুলো তুমি যদি কোনো মেকানিক্যাল ফোর্স ইউজ করো, অর্থাৎ যেমন তুমি ধরো প্যাডেল তোমার পায়ে হাঁটতেছো, পায়ের উপর শক্তি প্রয়োগ করতেছো, অথবা তুমি ধরো মোটরসাইকেল চালাচ্ছ, তো তোমার ওই মোটরসাইকেলের ফুয়েল পুড়িয়ে ওটার ইঞ্জিনের উপরে, ইঞ্জিন থেকে শক্তি তৈরি হচ্ছে, অর্থাৎ এরকম কোনো যান্ত্রিক যদি কোনো শক্তি তুমি প্রয়োগ করে থাকো, তাহলে এই 4টা সূত্র ইউজ হয় আর কি ওই ক্ষেত্রে। কিন্তু যদি কোনো বস্তুকে যদি আমরা উপর থেকে এইভাবে ছেড়ে দিই, এই উপর থেকে এইভাবে যদি মুক্তভাবে যদি পড়তে দিই কোনো বাধাহীনভাবে, তো সেই ক্ষেত্রে কী হতে পারে দেখো, প্রথমেই দেখো একটা বিষয় এইখানে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে যে এই বস্তুটা যখন উপর থেকে তুমি যখন ছেড়ে দিবা, তখন অ্যাকচুয়ালি কী হবে বলো তো, তখন কিন্তু এই বস্তুটা, সাপোজ এই কালো মার্কারটা, এটা কিন্তু অভিকর্ষজ ত্বরণের প্রভাবে, মানে অভিকর্ষজ বলের প্রভাবে অভিকর্ষজ ত্বরণের নিচে পড়তে থাকবে। অর্থাৎ মুক্তভাবে সকল বস্তু কিন্তু কখনো সমবেগে পড়তে পারে না। এটা সবসময় কি করতে হয় যে এইটা কিন্তু সবসময় কিন্তু ত্বরণের নিচে পড়ে। তাহলে তো এই যে মুক্তভাবে তুমি যদি কোনো বস্তুকে যদি
তুমি পড়তে দাও, অর্থাৎ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই পড়ন্ত বস্তুর জন্য আবার 3টা আলাদা সূত্র আছে। তো এই 3টা সূত্র, প্রথম সূত্রটা আসলে কোনো ইকুয়েশনের সাথে সম্পর্কযুক্ত না, এইটা আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম সূত্রটা কি বলতেছে, মুক্তভাবে পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথই অতিক্রম করবে। দ্যাটস মিন তুমি মুক্তভাবে তুমি যে বস্তুই ফেলো না কেন, সেটা তুমি সাপোজ ধরো তুমি একটা পালক আর একটা মোটা লোহার ভারী বল ফেললে, এখন তাদেরকে যদি তুমি একদম বিনা বাধায় যদি পড়তে দিতে পারো, অর্থাৎ এখানে বাতাসের বাধা থেকে শুরু করে এখানে কিন্তু কোনো রকম বাধা থাকা যাবে না। যদি কোনো রকম বাধা না থাকে তাহলে পারে যেটা হবে যে এরা ঠিক সমান সময়ে, অর্থাৎ তুমি যদি কোনো বিনা বাধায় পড়তে দাও, ওই পালক আর ওই লোহার বল একই সাথে এসে মাটিতে পড়বে। এমন না যে পালকটা আস্তে আস্তে পড়বে, তা না, ওরা কি সমান সময়ে সমান পথই অতিক্রম করবে। অর্থাৎ সে কোনো বস্তু যদি মুক্তভাবে পড়তে থাকে তাহলে সেটা কতটুকু পথ অতিক্রম করবে এটা তার আকার আকৃতির উপরে কি ডিপেন্ড করে না। এটা তার আকার আকৃতির উপরে কি ডিপেন্ড করে না। এখন এটা ছিল প্রথম সূত্র। আচ্ছা, এখন দ্বিতীয় সূত্রটা, চলো আমরা আগে একটু এই দ্বিতীয় সূত্রটা কেমন হতে পারে আমি একটু তোমাদের একটা ধারণা। দেখো, আমরা এখানে যান্ত্রিক ত্বরণের ক্ষেত্রে, শেষ বেগের ক্ষেত্রে এই সূত্রটা আমরা বের করছিলাম, v = u প্লাস at। এখন একটা জিনিস খেয়াল করো, যেহেতু মুক্তভাবে পড়ন্ত বস্তু, তো এইটার ক্ষেত্রে তো ত্বরণ এইটা থাকবে না। স্বাভাবিকভাবে ত্বরণটা সাধারণ ত্বরণের জায়গায় এই ত্বরণটা হয়ে যায় হলো অভিকর্ষজ ত্বরণ। তো এটা যেটা হয়ে যায় u প্লাস gt, মানে এর জায়গায় জি লেখা হয়। আমরা জানি এটা তোমার হলো আমাদের মেকানিক্যাল ত্বরণ, আর জিটা কি হলো, এটা হলো যে অভিকর্ষজ ত্বরণ। তো এর জায়গায় জি বসানো হয়। এখন দেখো, বস্তুটা যদি স্থির অবস্থা থেকে যদি পড়ে, উক্ত বস্তুটা যদি কি স্থির অবস্থা থেকে যদি পড়তে থাকে, তাহলে যেটা হয় এখানে তোমার কি থাকবে, এখানে তোমার তাহলে তোমার জিটি থাকবে। এখন জি তো একটি সমানুপাতিক ধ্রুবক, তাই না? তো তাহলে আমি যদি এই জিকে যদি তুলে দিই তাহলে এটা কী হয়ে যাবে বলো তো? যেহেতু আমরা জানি যে কোনো সমানুপাতিক চিহ্নকে তুলে দিলে একটা সমানুপাতিক ধ্রুবক আসে, আবার সমানুপাতিক ধ্রুবককে তুলে দিলে তাহলে নিশ্চয়ই এটি এই সমানুপাতিক চিহ্ন আসবে। অর্থাৎ এইখান থেকে আমরা কি বুঝতে পারি বলো তো? কোনো স্থির অবস্থা থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় পরে বেগ ওই সময়ের কি সমানুপাতিক। শেষ। স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ের বেগ ওই সময়ের সমানুপাতিক। এটাই হলো পড়ন্ত বস্তুর কি দ্বিতীয় সূত্র। এটা কি দ্বিতীয় সূত্র। আবার এটা কিন্তু দ্বিতীয়, মনে রেখো, তৃতীয়টা কিন্তু হলো স্মরণের, আর দ্বিতীয়টা হলো বেগের। নির্দিষ্ট সময়ের বেগ তার অতিক্রান্ত সময়ের কি সমানুপাতিক। এইটুকু। তাহলে আমরা এইখান থেকে দেখো আমরা এইটাকে আমরা প্রমাণ করতে পারি। এবার এসো, এইটা যদি আমরা দেখি তাহলে আমাদের কি আসে, s = ut প্লাস হাফ a t²। এখন একটা জিনিস খেয়াল করো, মুক্তভাবে পড়ন্ত বস্তু এইটা কিন্তু উপর থেকে নিচের দিকে পড়ে, অর্থাৎ এইখানে সরণটা কিন্তু হাইট বরাবর, অর্থাৎ আমরা এসের জায়গায় আমরা কিন্তু এইচ লিখতে পারি। তাহলে এইখানে কি আসে, ইউটি ঠিকই আছে, হাফ ঠিকই আছে, তাহলে এর জায়গায় হবে g(t²). এখন দেখো, যদি স্থির অবস্থার থেকে যদি পড়তে থাকে তাহলে যেটা হবে আদিবেগ হয়ে যাবে 0, আর এইখানে চলে আসবে হলো হাফ gt²। দেখো খেয়াল করে, এইটুকু কিন্তু আবারও কি হইল, এইটুকু কিন্তু আবারও কিন্তু কি কনস্ট্যান্ট। তাহলে আমরা কি পাই, এইচ সমান হাফ gt²। এইটুকু কি আমাদের ধ্রুবক। তাহলে এইটুকু যদি ধ্রুবককে তুলে দিই তাহলে একটি সমানুপাতিক চিহ্ন চলে আসবে, অর্থাৎ এইরকমভাবে একটি ইকুয়েশন দাঁড়াবে। এখন এই ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি, যে নির্দিষ্ট সময়ের প্রথমে স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ওই সময়ের অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব তার অতিক্রান্ত সময়ের বর্গের
সমানুপাতিক। এটা হলো এই মুক্তভাবে স্থির অবস্থান থেকে আমাদের পড়ন্ত বস্তুর 3টি সূত্র। তো তাহলে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা এই পড়ন্ত বস্তুর সূত্রগুলোও তোমাদের কাছে কি হয়েছে, একদমই কি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমি এই সূত্রগুলো চলো সাইডে একটু তোমাদের লিখে দিই যাতে তোমাদের নোটগুলো মনে থাকে। সেটা কি ছিল, যে এটা অনেকটা দেখো, এখানে আমরা লিখতে পারি যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, এটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে লিখে দিলাম। হ্যাঁ, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ধরো যে এইটা আর কি। আর এখানে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, আর এটাকে লেখা যায় ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। এই 3টা সূত্র তোমরা পড়ন্ত বস্তু যদি বলে যে কোনো বস্তুকে তুমি উপরের দিকে এইভাবে ছুঁড়ে মারবা অথবা উপর থেকে তুমি এভাবে ছেড়ে দিলে, তখন তোমাকে এইটা বুঝতে হবে যে আমরা কিন্তু তখন এই পড়ন্ত বস্তুর সূত্রগুলো নিয়েই, তখন তোমাকে এই পড়ন্ত বস্তুর সূত্রগুলোকেই কী করতে হবে, ব্যবহার করতে হবে। এখন এইখানে এই অঙ্কে অ্যাপ্লাই করতে গিয়ে ছোট্ট একটা সমস্যা বাধে। সমস্যাটা হইল যে এই জি এর মানটা, যে স্যার এই জি এর মানটা তো আমি যদি উপর থেকে ফেলি তাহলে কি ধরবো? আমরা তো সবাই জানি যে জি এর মান হলো 9.8, জি ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, যেহেতু এটা ত্বরণ। এখন আমি এই জি এর মান কখন পজিটিভ নেব কখন নেগেটিভ নেব? আমি একটা কথা বলি, তোমরা এই সূত্রে কখনো নেগেটিভ ইউজ করবা না। সূত্র এইটাই, সূত্র সবসময় এইটাই। এটা মেকানিক্যাল ত্বরণের ক্ষেত্রেও এটাই, মন্দনের ক্ষেত্রেও এটাই, জি উপরের দিকে মারলেও এটাই, নিচের দিকে মারলেও এটাই। সূত্রে কখনো কোনো চেঞ্জ করতে যাবা না, তাহলে তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাবা। কি করবা তাহলে? দেখো, যদি তোমাদের ত্বরণ হয় তুমি সূত্র এটা বসাবা, খুব ভালো কথা। যদি ত্বরণ হয়, ধরো তোমার 2 ত্বরণ হয়েছে, 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এইটা তুমি লিখে দিলে পজিটিভটা। যদি তোমার মন্দন হয়, খুব সহজ বিষয়, তুমি সূত্র এইটাই লিখবা, কিন্তু তুমি এই 2-এর সামনে একটা জাস্ট কি করবা, তুমি মাইনাস বসাই দেবা, বাস। তোমার এত ঝামেলার দরকার নেই। মন্দন বুঝলে, বেগে কুমার হার বললে বসাইয়া দেবা, শেষ। জি এর ক্ষেত্রে জি যদি উপর থেকে যদি নিচের দিকে পড়ে তাহলে প্লাস, খুব সহজ বিষয়। সূত্র কিন্তু চেঞ্জ হবে, সূত্র এইটাই, উপর থেকে নিচে পড়ুক আর নিচ থেকে উপরে যাক, সূত্র কিন্তু এইগুলো, সূত্রে কখনোই কোনো চেঞ্জ নাই। সূত্র এই কটাই জাস্ট মাথায় রাখবা, খবরদার চেঞ্জ করবা না। কি করবা যদি নিচ থেকে উপরে মারা হয়? খুব সহজ বিষয়, তখন জি এর মানটা নেগেটিভ বসাবো, আর কিচ্ছু দরকার নাই, জাস্ট জি এর মানটা মাইনাস বসাই দিবা, শেষ। বাদ বাকি ক্যালকুলেশনটা করে ফেলবা, দেখবা যে সুন্দর মতো অ্যান্সার মিলে গিয়েছে। এখন আরও একটা কনফিউশন হয়, সেইটা হইল যে স্যার ঠিক আছে, আপনি তো খুব বললেন যে আমি ঠিক আছে উপরে মারলে আমরা মাইনাস ধরবো, নিচের দিকে পড়লে আমরা কী করবো, প্লাস ধরবো। যদি স্যার এমন হয় আমি উপরে মারলাম, এটা আবার নিচে পড়লো, অর্থাৎ উপরে গেল আবার নিচে ফিরে আসলো, তখন কি করবো স্যার? উপরে যখন মারছে স্যার তখন তো নেগেটিভ, কিন্তু নিচে যখন পড়ছে স্যার তখন তো পজিটিভ। খুব সহজ বিষয়, তুমি কি করছো? তুমি ফার্স্টে কি করছো? তুমি কি তাকে নিচের দিকে টান দিয়েছো? তুমি তো দাওনি। তুমি কি করছো? তুমি তাকে কি করছো বলো তো? তুমি তাকে উপরের দিকে মেরেছো, পাস। তুমি যা করছো তুমি তাই ধরবা, অর্থাৎ যদি এটা উপরে যায় এবং ফিরে আসে, তুমি মারছো উপরের দিকে, অর্থাৎ জি কি হবে, নেগেটিভ বসাই দেবা, বাস। আর কোনো চিন্তা করার দরকার নাই, ক্যালকুলেশন করবা, অঙ্কটা হয়ে যাবে। এই ক্ষেত্রে কি করতে হয় আমরা যে জানি, এইচ এর মান হয়ে যায় 0, কারণ কি, যে তুমি উপরে মারছো তাহলে কি হলো, এটা উপরে এবার গেল আবার কি আগের জায়গায় ফিরে আসলো, অর্থাৎ সরণ যেহেতু 0, এই জন্য এইচ এর মান 0। ইউ টি প্লাস এই জির জায়গায় বসবে -9.8 বাস টি স্কোয়ার। এবার তোমরা হিসাব করে ফেলবা, শেষ, হিসাব করে ফেলবা। আদিবেগ কত মেরেছো, আদিবেগগুলো বসাই দিবা, সময়টা ক্যালকুলেশন করবা, তাহলে তোমাদের কতটুকু সময় লাগবে উপর থেকে নিচে ফিরে আসতে এটা পেয়ে যাবা।
আরও একটা কথা আছে, আরেকটা কথা আছে, সেটা এটার ক্ষেত্রে ইউজ হয়। বলা হয় যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে। তো সর্বোচ্চ উচ্চতায় উঠলে কী হবে বলো তো? এই ধরো উঠতেছে, এই যে উপরে উঠতেছে, এই সর্বোচ্চ উচ্চতায় উঠে কী হবে বলো তো? এর শেষ বেগটা যা জিরো হয়ে যাবে, আর কিচ্ছু নাই। এইটা সময় সময় জিরো বসায় দিবা, জি এর মান নেগেটিভ বসায় দিবা, টিটা ক্যালকুলেশন করে ফেলবা, শেষ। খুবই সহজ। ওকে, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা এই পড়ন্ত বস্তুর এই বিষয়গুলো একদম ফুললি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার এসো আমি একদম লাস্ট টপিকস, অর্থাৎ আমাদের এবং এবং খুব গুরুত্বপূর্ণ টপিক, শুধুমাত্র লাস্ট টপিকস না, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। ওকে, তো দেখো আমি এইখানে এই গ্রাফের একটি সুন্দর একটি ভাগ করেছি। তো মূলত আমাদের যে গ্রাফটা, আমাদের যে টোটাল গ্রাফগুলোকে মোট দুইটা ভাগে ভাগ করা যেতে পারে, একটা এসটি গ্রাফ, একটা তোমার হলো ভিটি গ্রাফ। এখন এসটি গ্রাফগুলো, এসটি যে গ্রাফটা এটাও স্থির বস্তুর ক্ষেত্রে হতে পারে, এটা চলমান বস্তুর ক্ষেত্রেও হতে পারে, এটা আবার তোমার এই সমতরণে বা সমবন্ধনে চলমান বস্তুর ক্ষেত্রেও হতে পারে। এখন দেখো স্থির বস্তুর ক্ষেত্রে কি হবে বলো তো? স্থির যে বস্তুটা সেটা কিন্তু সময় চলে যাবে, তার কিন্তু কোনো স্মরণ হবে না। মানে স্থির বস্তুর ক্ষেত্রে গ্রাফটা যেটা হবে সেটা সময়। আচ্ছা ওকে, এখানে আরেকটা কথা একটু বলে নিই, সবসময় মনে রাখবা এই সময়টা বসবে এক্স অ্যাক্সিস বরাবর, আর তুমি এর সাথে যেই রাশিটা নিবা, যদি স্মরণ নাও তাহলে স্মরণ বসবে ওয়াই অ্যাক্সিস বরাবর, যদি ভি নাও তাহলে ভি বসবে কোন বরাবর বলো? ওয়াই অ্যাক্সিস বরাবর। এখন দেখো তাহলে স্থির বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে, গ্রাফটা তোমার এই টি যে এক্স অ্যাক্সিস এটার কি সমান্তরাল হবে। কারণ কি দেখো, তোমার সময় এগিয়ে যাচ্ছে কিন্তু স্মরণ তো বাড়বে, স্মরণ বাড়বে কোন দিকে? এদিকে গেলে। অর্থাৎ সময় এগিয়ে যাচ্ছে কিন্তু স্মরণ কি বাড়তেছে না। এটা গেল তাহলে স্থির। তাহলে স্থির বস্তুর ক্ষেত্রে ভিটি গ্রাফটা কেমন হবে? দেখো ভিটি মানে কি? বেগের গ্রাফ, বেগের পরিবর্তনের গ্রাফ। তো স্থির যে, তা তো বেগই নাই, তাহলে এই গ্রাফে কি কোনো গ্রাফই আসলে হবে না। যদি এইভাবে দিয়ে দেয় ভিটি গ্রাফ এবং বলে দেয় তোমাদের অবজেক্টিভে বলো তো এটা কিসের গ্রাফ, এটা কি স্থির বস্তুর গ্রাফ, যদি বস্তুটা স্থির থাকে ওটার ভিটি গ্রাফে ওইটার কোনো গ্রাফই আসবে না। ক্লিয়ার? এবার এসো আমাদের এসটি গ্রাফ যদি সমবেগে চলে, তাহলে সমবেগে যদি চলে তাহলে কি নিশ্চয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্মরণ হচ্ছে, অর্থাৎ ঠিক যে হারে তোমার সময় বাড়তেছে সে হারেই কি স্মরণ হচ্ছে। এখন এইটা ধরো যে 1 মিটার পার সেকেন্ডের জন্য যে 1 যাচ্ছে এর জন্য 1 বাড়তেছে। তো যদি তোমার 2 মিটার পার সেকেন্ডের জন্য হয় তাহলে কি হবে, যে 1 যাবে তোমার 2 হয়ে যাবে, 2 অর্থাৎ এটা কি হবে, আর একটু জাস্ট এই খাড়াখাড়ি হবে, তাছাড়া অন্য কিছু জাস্ট একটু খাড়াখাড়ি হয়ে যাবে। অর্থাৎ যদি বেগ বেড়ে যায় তাহলে কি হবে, একটু গ্রাফটা একটু উঁচু হয়ে যাবে। আবার যদি এটা হয়ে যায় 0.5 মিটার পার সেকেন্ডের জন্য তাহলে কি হবে, 2 সেকেন্ড যাবে তবেই কিন্তু 1 মিটার যাবে। অর্থাৎ কি গ্রাফটা কিন্তু একটু কী করবে বলো তো, একটু কী হবে, একটু জাস্ট নুয়ে পড়বে, জাস্ট গ্রাফ একটু নুয়ে পড়বে এরকম আর কি। মানে বেগ বেশি হলে গ্রাফগুলো একটু খাড়া হয়ে যাবে, বেগ যদি কমে যায় তাহলে গ্রাফটা একটু কী হয়ে যাবে, একটু নুয়ে পড়বে আর কি। এইটাই আর কি। তাহলে এটা এসটির জন্য সমবেগের গ্রাফকে একটি স্ট্রেট লাইন হবে। এখন যদি সমতরণে থাকে সেই ক্ষেত্রে এসটি গ্রাফটা কেমন হবে বলো তো? সমতরণে থাকলে কি হয় দেখো, এইটা কিন্তু একটি আমরা দেখতে পাচ্ছি ত্বরণের সাথে যে সরণের যে সম্পর্ক, এটার ক্ষেত্রে কিন্তু এর সমানুপাতিক টি যেটা আসে এইটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এর ইকুয়েশন কিন্তু প্যারাবোলা আকৃতির হবে। দ্যাটস মিন এটা এইভাবে গিয়ে প্যারাবোলা আকৃতির হবে আর কি। এই জন্য এইরকম যদি একটি বক্র রেখার কার্ভ যদি দেখো তাহলে এইটা বুঝবা কি সমতরণের কার্ভ। আচ্ছা আরেকটা কার্ভ আছে, এটা আমাদের দেখানো হয় নাই, সেটা হলো যদি সমমন্দনে হয় তাহলে কেমন হবে, তাহলে এমন হবে। যদি সমমন্দনে হয় যে তোমার মন্দনে কি এটা বেগ কমতে এটা তোমার এস থাকবে, এটা কি থাকবে, তাহলে এই সমতরণে যদি এসটি গ্রাফ সমমন্দনে হয় তাহলে জিনিসটা এইরকম কার্ভ হবে, যে তোমার স্মরণ সময়ের সাথে সাথে কি স্মরণ কি কমে যাচ্ছে আর কি, এরকমভাবে হবে। এটা হলো এসটি গ্রাফ। এইবার এসে তুমি যদি সমবেগে থাকে তাহলে আমাদের ভিটি গ্রাফ কেমন হবে? তাহলে দেখো তোমার সময় ঠিকই বাড়বে কিন্তু বেগ তো বাড়বে না, বেগ সে ততটুকুই থাকতেছে। অর্থাৎ সমবেগের ক্ষেত্রে আমাদের ভিটি গ্রাফ হবে কি, এই যেই
টি অর্থাৎ এক্স অ্যাক্সিসের কী হবে, প্যারালাল হবে, অর্থাৎ এই স্থির বস্তুর যেমন এসটি গ্রাফে যেমন ছিল ঠিক সেমন হবে। আবার এইটা কেমন হবে, সমত্বরণে ঠিক দেখো যে হারে তোমার সময় বাড়ছে সে হারে বেগ বাড়তেছে। আমরা ত্বরণ মানে জানি বেগ বৃদ্ধির হার, তাই না? তাহলে যে হারে সময় বাড়ছে সে হারে বেগ বাড়তেছে। তো যদি তোমার একের জন্য যদি 1 বাড়ে তাহলে এরকম হবে। এখন ধরো যে তোমার ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 হয় তাহলে এটা ঠিক আছে, কিন্তু যদি এটা হয় 1-এর জায়গায় যদি 2 হয় তাহলে 1 সেকেন্ডে কত যাবে, 2 মিটার চলে যাবে। তাহলে 2 মিটার ধরো এইখানে, 1 সেকেন্ড তো তোমার ঠিকই এইখানে, তখন গ্রাফটা কী হবে, একটু এইরকমভাবে ঠিক এইটার মতো একটু কী হবে, একটু খাড়া হয়ে যাবে। আবার যদি ত্বরণ যদি কম হয় 0.5 হয় তাহলে কি 2 সেকেন্ড যাবে, তবে 2 সেকেন্ড গেলে তবে 1 মিটার যেতে পারবে, অর্থাৎ কি ত্বরণটা একটু গ্রাফটা একটু কী হয়ে যাবে, একটু নুয়ে পড়বে। এই আর কি, এই পার্থক্য, আর তেমন কিছু না। আর লাস্টের যেটা সেটা যদি সমমন্দনে যায় তাহলে কি হবে, তোমার বেগটা কী হবে, কমতে থাকবে, যে বেগটা কমতেছে সময়ের সাথে তোমার বেগটা কি কমতে থাকবে, এই আর কি, এইরকম। তো তাহলে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব যে এইটা তোমরা বুঝতে পেরেছো যে আমাদের এই গ্রাফগুলো কোনটা দেখলে তোমাদের এটা কিন্তু 80-90 তোমরা এখান থেকে মোটামুটি তোমাদের 12টা অবজেক্টিভের ভিতর দুইটা অবজেক্টিভ তোমরা পেয়েও যেতে পারো এখান থেকে, না হলে একটা তোমরা পাবা। দেখো ওকে, এইটার এখন ব্যবহার দেখবো আমরা এই দুইটা গ্রাফে আমরা জাস্ট ব্যবহারটা দেখবো। আমি এটা এই লাইনটা বুঝে দিই, তাহলে দেখতে তোমাদের একটু সুবিধা হবে। এই লাইনটা চলো আমরা একটু বুঝে দিই। তো এই লাইনটা আমরা একটু মুছে দিলাম। হ্যাঁ দেখো, তো তোমার দেখো এইটা দেখতে খুব তাহলে সুবিধা হবে। এইটা এসটি গ্রাফের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, এই যে বাড়তেছে সে আমরা দেখছিলাম যে সমবেগ, তাহলে এইটুকু কি সমবেগে, এইখানে কি এই যে টি অ্যাক্সিসের সমান্তরাল, তাহলে এটা কি হলো স্থির। আবার দেখো এইভাবে বাড়তেছে মানে কি সমবেগে, আবার নিচের দিকে কিন্তু কমলেও কিন্তু সমবেগ, এই যে কমতেছে কিন্তু এটা তো সমবেগে কমতেছে। আর এটার ক্ষেত্রে কি তুমি যদি এরকম একই রকম দেখো, কিন্তু সেটা যদি ভিটি হয়, এই বাড়া মানে কিন্তু বেগ বৃদ্ধি, অর্থাৎ কি সমত্বরণে আছে। এরকম থাকা মানে কি তোমার বেগ বাড়তেছে না, কিন্তু বেগে তো আছে, অর্থাৎ কি সমবেগে আছে। আবার যদি বাড়ে তাহলে সমবেগ, আবার যদি এইভাবে কমতে থাকে তাহলে কি এটা সমত্বরণ, আর এটা কি সমমন্দন। এই হলো টোটাল গ্রাফের ওভারভিউ। তো ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আশা করব তোমরা আমার এই লেকচারটা খুব ভালো মতো তোমরা বুঝতে পেরেছো, আমার সম্পূর্ণটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা, আর ছোট্ট একটা কথা একটু বলবো, সেটা হলো সেই ওই যেটা আমি বলছিলাম, যেটা নিয়ে কনফিউশন সৃষ্টি হয়ে আসলে। কনফিউশনটা হলো যে স্যার এই যে ধরেন যে শেষ বেগ বের করতে বলেছে, আমি কোনটা ইউজ করব, আমি কি এইটা ইউজ করবো নাকি এইটা ইউজ করব? তোমাকে একটু খেয়াল করতে হবে। দেখো তুমি তোমার আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, এটাতে কিন্তু সময় নাই। তোমার যদি স্মরণ দিয়ে যদি বলে শেষ বেগ বের করো ত্বরণ দিয়ে, তখন তুমি এটা ইউজ করবো। বা দেখেছো তোমার কোনো সময়ের কোনো টার্মই নাই, কোনো সময়ই দেওয়া নাই, তাহলে তোমাকে এই এস দিয়েছে, ইউ দিয়েছে, ভি দিয়েছে, তখন তুমি এটা ইউজ করবা। তোমাকে যে ডাটাগুলো দিয়ে দেবে তোমাকে ওইটাকে একটু দেখতে হবে যে আমাকে কোনগুলো ডাটাগুলো দিয়েছে। যদি তোমাকে এখন দিয়ে দেয় যে তুমি ধরো এস বের করতে বলেছে, কিন্তু তোমাকে টি দিয়ে দিয়েছে, এস বের করতে বলেছে, ত্বরণ দিয়ে দিয়েছে, আদিবেগ দিয়ে দিয়েছে, তোমাকে শেষ বেগ দেয় নাই, তারপরে তোমাকে টি দিয়েছে, তো তখন তুমি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার ইউজ করবা। কিন্তু তোমাকে যদি দেখা যাচ্ছে তোমাকে এই টি দেয় নাই, তোমাকে বলেছে শেষ বেগ, তোমাকে স্মরণ বের করতে বলেছে, তোমার ত্বরণ দিয়েছে, আদিবেগ দিয়েছে, শেষ বেগ দিয়েছে, তখন তুমি এটা ইউজ করবা। খুবই সহজ। হ্যাঁ, একটা ক্ষেত্রে খেয়াল রাখবা, সমবেগ বা গড় বেগের ক্ষেত্রে অলওয়েজ এই সূত্রটা ইউজ হবে, এটা এই উপরেরটা, এস ইকুয়াল টু ভিটি বা কি ভি বা টি, এটা ইউজ হবে। এই আর কি, তোমাকে দেখতে হবে যে আমার কোনগুলো দিয়েছে আর কি। সুন্দর করে একটা সাইডে ডাটাগুলো লিখবা, ওইটার উপরে বেস করে সুন্দর করে লিখে দিবা। তারপর আরেক ধরনের অঙ্ক আসে তোমাদের, এই যে দেখো এই যে এরকমভাবে শক আসবে, তোমাদের অনেক শক আসবে, দেখবে এরকমভাবে শক দেওয়া আছে। হ্যাঁ, এখানে ধরো যে তোমার দেওয়া আছে, আচ্ছা এইভাবে ধরো শকটা দুইটা পার্টে দেওয়া থাকে, বুঝতে পারছো? তো এখন এইখানে কি দেওয়া থাকে বলো, এইখানে ধরো তোমার সময় টি দেওয়া আছে, এখানে ধরো বেগ ভি দেওয়া আছে। তো তোমাকে ধরো 0 থেকে তোমাকে ধরো এরকম ধরো 3-4টা পার্ট থাকলো। হ্যাঁ, আমরা এই কটা পার্টি ধরে নিলাম। তো ধরো তোমার 0 থেকে তোমার 4 দিয়েছে, 4 থেকে ধরো 8 দিয়েছে। তো এখান থেকে ধরো যে ছিল তোমার ধরো প্রথমে বেগ ছিল ধরো এখানে ছিল 0, এখানে হয়েছে 2, এখানে হয়েছে ধরো 4। তো তুমি বুঝতেছো সময়ের পার্থক্য যতটুকু 4 হলে এখানে 2 হচ্ছে, আবার এখানেও 4, এখানেও কিন্তু 2, অর্থাৎ কি এইটার সাথে এটা সময়ের পার্থক্য আর এই বেগের পার্থক্যের অনুপাত এই দুইটা ক্ষেত্রে সমান। এইটার ক্ষেত্রে যেমন 4 সময়ের জন্য 2 বেগের পরিবর্তন, এখানেও 4 সময়ের জন্য 2 বেগের পরিবর্তন। তাহলে তুমি ত্বরণের ক্ষেত্রে একবারে 0 থেকে 8 পর্যন্ত তুমি করতে পারো, যে তোমার ত্বরণ এই ইকুয়ালস টু কি হচ্ছে, এই যে বেগের পরিবর্তন 4 - 0, আর এখানে সময়ের পরিবর্তন 8 - 0।
বেগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন, এটা সময় সময় কি ত্বরণ, তোমরা এভাবে বের করতে পারো। এরপর ধরো যে তোমার দিল যে তুমি ধরো আর ধরো যে তুমি 12 নম্বর সেকেন্ডে তুমি ধরো সেই 4 বেগে আসো, তারপর ধরো তোমার বেগ তোমার 16তে গিয়ে তোমার ধরো 0 হয়ে গেল, তোমার মন্দন হবে। ওই মন্দনের সূত্র তখন ইউজ করে দিবা। এইখান থেকে তুমি মন্দনটা বের করে S এটাতে বসাই দেবা, তোমার সরণ বের হয়ে যাবে। ক্লিয়ার? তো ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আরেকটা বিষয় হতে পারে, তোমাদের এখান থেকে গ্রাফ করতে দিতে পারে। গ্রাফগুলো কীভাবে দেবে? দেখো এই গ্রাফটা কেমন হবে, তোমাকে যে দেখা যাচ্ছে বললো, দেখো তোমার 0তে তোমার বেগ ছিল 0, তো তোমার এখানে টি, তাহলে এটা কিন্তু তোমার ভিটি গ্রাফ। প্রথমে তোমাকে বুঝতে হবে এটা কী গ্রাফ, এখানে টি দিয়েছে, এখানে ভি দিয়েছে, তাহলে এটা কিন্তু তোমার কিন্তু ভিটি গ্রাফ। তাহলে দেখো প্রথমে তোমার যখন সময় শূন্য তখন কি তোমার বেগও শূন্য, সময় যখন 4 হলো, ধরো সময় 4 হলো, এখানে তোমার বেগ হয়েছে কত 2, তাহলে এখানে হলো ধরো সাপোজ, তাহলে তোমার এমন হইলো। এরপর হলো কি সময় হলো ধরো 8, তাহলে সময় 8 হলো তোমার এটা বেড়ে হলো কত, এখানে ধরো হলো যে তোমার 4, এই হলো। এবার কি হলো, তুমি কিছুক্ষণ সমবেগে চলে 4 সেকেন্ড, তো সমবেগে চললে এই ধরো তুমি 12 পর্যন্ত তুমি সমবেগে গেলে, তারপর কি হলো তোমার এই 16তে যেতে তোমার এটাকে 0 হয়ে গেলো, এই 0 হয়ে গেলো, এমন হবে তোমার গ্রাফটা। এইভাবে করে তুমি ডাটা দেখবা, গ্রাফে বসাবা, শেষ। লাস্টে গ্রাফটা একটু বর্ণনা করে দিবা, জাস্ট যা যা করেছো তাই বর্ণনা করে দেবা। ক্লিয়ার? তো ওকে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই গতির লেকচারের এই সম্পূর্ণটুকু আমি এখানে শেষ করলাম। তোমাদের যদি লেকচারটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি ইন্টারের অর্থাৎ তোমাদের ইন্টারমিডিয়েটের যেই পদার্থবিজ্ঞানের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, এইগুলোর কোর্স অলরেডি আমরা তৈরি করতেছি। তোমরা একদম সম্পূর্ণ লেকচারগুলা আমাদের এই চ্যানেল থেকে তোমরা বেশ জটিল অনেক লেকচার তোমরা আমার এই চ্যানেলে তোমরা পাবা এবং তোমাদের অনেক উপকার হবে। যদি আমার লেকচার তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের ইন্টারমিডিয়েটে যখন লেকচারগুলো তোমরা উঠবা, যদি তোমরা সায়েন্স নাও, তোমরা এখান থেকে আবারও হেল্প নিতে পারবে। সো তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।